আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে চলেছি 90-এর দশকে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি সত্য ঘটনার উপর নির্মিত মুভিকে। এই মুভিতে দেখানো হয়েছে তিনজন বডি বিল্ডার লোভে পড়ে কিভাবে কুখ্যাত সন্ত্রাসী হয়ে ওঠে। টাকার জন্য তারা বডি বিল্ডিং ছেড়ে একের পর এক মানুষকে কিডন্যাপ করতে থাকে। কিডন্যাপ করে তারা স্বল্প সময়ের জন্য তো বড়লোক হয়ে যায়, কিন্তু তাদের শেষ পরিণতি কি হয় এটা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভিটির শুরুতে আমরা ড্যানিয়েল নামের একজন লোককে দেখতে পাই। চিন্তিত অবস্থায় ড্যানিয়েল তখন একটি জায়গায় চলে এক্সারসাইজ করছিল। তাকে দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে সে বড় ধরনের কোনো ঝামেলা পাকিয়ে আসছে। সে যখন এক্সারসাইজ করছিল ঠিক তখনই হঠাৎ করে সেখানে কিছু পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ দেখা মাত্রই তো ড্যানিয়েল সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ড্যানিয়েলকে দেখার পর পুলিশরা বারবার থামার কথা বলছিল, নয়তোবা তারা বলছিল আমরা কিন্তু গুলি করে দেব। কিন্তু ড্যানিয়েল পুলিশদের কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ড্যানিয়েল হঠাৎ করে একটি গাড়ির সামনে চলে আসে। পুলিশ যে ড্যানিয়েলের পিছনে কেন পড়ে আছে এটা জানানোর জন্য এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে 5 থেকে 6 মাস আগে ড্যানিয়েল একজন ভালো বডি বিল্ডার ছিল। সে তখন আমেরিকার মিয়ামিতে জিম ট্রেনার হিসেবে জব করত। সে আসলে বড় হয়ে আমেরিকার নাম্বার 1 বডি বিল্ডার হতে চেয়েছিল, কিন্তু ড্যানিয়েল সেটা না হতে পারলো। সে মোটামুটি ভালোই বডি বিল্ড করেছে। এই জিমে ড্যানিয়েল বৃদ্ধ জিম মেম্বারদের বডি বিল্ড করতে হেল্প করে, আর ড্যানিয়েলকে এই কাজে হেল্প করে অ্যাড্রিয়াল নামের ড্যানিয়েলের আরেকজন সহযোগী। বডি মেনটেন করতে গিয়ে অ্যাড্রিয়াল দৈনিক এটা ইনজেক্ট করে প্রায় সে অসুস্থ হয়ে পড়ে। সো যাই হোক, জ্যাক নিজেদের ব্যাপারে এইসব বলার পর কিছুক্ষণ পর তার কাছে একজন নতুন কাস্টমার আসে। এই লোকটির নাম হলো ভিক্টর কেশব। ভিক্টর কেশব আসলে সেই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান। জিমে আসার পর ভিক্টর ড্যানিয়েলকে বলে বাড়িতে বসে থাকতে থাকতে আমার শরীরে জং লেগে গেছে। সারাদিন কোনো কাজকর্ম করতে হয় না, তো আমার সব কাজ আমার কর্মচারীরা সেরে ফেলে। এই জন্য বাড়িতে বসে বসে আমি একদম বোর হয়ে গেছি। এর পাশাপাশি সে ড্যানিয়েলকে আরো বলে তুমি হয়তো বা জানো না এই শহরের আমি ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান। টাকা পয়সার আমার কোনো অভাব নেই। কিছুদিন আগে আমি একটি ক্রুজ শিপ কিনেছি যাতে করে আমি সমুদ্রে ভ্যাকেশন কাটাতে পারি। তার মুখ থেকে সব কথা শোনার পর ড্যানিয়েল ভিতরে ভিতরে রাগে ফুঁসতে থাকে, কারণ একজন জোকারের মতো দেখতে লোকের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু ড্যানিয়েলের কাছে কিছুই নেই। সো যাই হোক, এরপরের সিনে আমাদের দেখানো হয় ড্যানিয়েল আসলে কিভাবে চাকরিতে জয়েন হয়েছিল। সে যখন এই জিমের মালিকের কাছে ইন্টারভিউ দিতে আসে তখন জিমের মালিক তাকে বলে তোমাকে আমি হায়ার কেন করবো বলো। ড্যানিয়েল তখন জানায় আপনি যদি আমাকে হায়ার করেন তাহলে আমি কথা দিলাম 1 মাসের মধ্যে আপনার ইনকাম 3 গুণ হয়ে যাবে। কারণ আপনি হয়তোবা জানেন না আমি বৃদ্ধ লোকদেরকে অনেক সহজে ম্যানিপুলেট করতে পারি, আর এই কাজটি করতে পারার জন্য অলরেডি আমি একবার জেলও খেটেছি। কারণ আজ থেকে কয়েক বছর আগে আমি নিজে একটি 420 এনজিও খুলেছিলাম। আমি এনজিওর ম্যানেজার সেজে মিয়ামির বিচে গিয়ে বৃদ্ধ লোকদের ম্যানিপুলেট করতাম। আমি জানতাম এই বৃদ্ধ লোকদের কাছে পেনশনের অনেক টাকা রয়েছে। আমি লোভ দেখিয়ে বলতাম আপনারা যদি আপনাদের সঞ্চয়ের টাকা আমার কাছে রাখেন তাহলে আমি কথা দিলাম 1 মাসের মধ্যে আপনাদের টাকা 3 ডাবল হয়ে যাবে। আমার মিষ্টি কথায় লোভে পড়ে অসংখ্য মানুষ আমার কাছে টাকা জমা রেখেছিল। এরপর হঠাৎ করে একদিন আমি সেই টাকাগুলো নিয়ে চম্পট দিই, কিন্তু কিছুদিন পর সামহাও পুলিশ আমাকে ধরে ফেলে এন্ড এরপর আমার 3 বছরের জেলও হয়। সেই জন্য আমি বলছি আমাকে জব দিলে মানুষকে ম্যানিপুলেট করার পাওয়ার ইউজ করে আপনার জিমের মেম্বার 3 মাসের মধ্যে 4 ডাবল করে দিতে পারবো। ড্যানিয়েলের মুখ থেকে এইসব কথা শোনার পর জিমের মালিক তো একদম তার উপরে ইমপ্রেস হয়ে যায়। সে বলে তোমাকে হায়ার করা হলো। ড্যানিয়েলকে হায়ার করার পর সত্যি দেখতে দেখতে সে জিমের মেম্বার ডাবল হতে শুরু করে। মাত্র 3 মাসের মধ্যে ড্যানিয়েলের কারণে সে জিমের মেম্বার 100 থেকে 400 ছাড়িয়ে যায়। এই জন্য ড্যানিয়েলের কাছে খুশি হয়ে জিমের মালিক ড্যানিয়েলকে নিয়মিত 100 টাকা গিফট করত। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আবারও সেই লোকটি আসে। সেদিনও ভিক্টর জিমে আসার পর ড্যানিয়েলকে বলে আমার এই আছে আমার সে আসে, তুমি চাইলে আমার ম্যানেজারের সাথে কথা বলতে পারো। আমি আমার ম্যানেজারকে বলে দিব সেই জন্য তোমাকে বড়লোক হওয়ার কোনো টিপস দেয়। ভিক্টরের মুখ থেকে এত টাকা পয়সার কথা শোনার পর এমনিতে মানসিক অশান্তিতে থাকা ড্যানিয়েল তখন ভিক্টরের বাড়িতে চলে যায়। সেদিন বিকালে ভিক্টরের বাড়িতে যাওয়ার পর ড্যানিয়েল লুকিয়ে তার বাড়িঘর দেখছিল। ভিক্টরের বাড়িঘর দেখার পর ড্যানিয়েল বুঝতে পারে সত্যি ভিক্টর অনেক বড়লোক একজন মানুষ। ড্যানিয়েল তো ভালো একজন বডি বিল্ডার হওয়ার পরও সে গরিব, আর ভিক্টর জুকারের মতো দেখতে হওয়ার পরও সে একজন বড়লোক। এই বিষয়টা কোনোভাবে ড্যানিয়েল মেনে নিতে পারছিল না। এই জন্য ড্যানিয়েল জিমে ফিরে গিয়ে তার সহকর্মী অ্যাড্রিয়ালের সাথে দেখা করে। সে অ্যাড্রিয়ালকে বলে অ্যাড্রিয়াল তুমি কি তোমার জীবন নিয়ে সুখী? অ্যাড্রিয়াল যখন তাকে বলে হ্যাঁ আমি খুশি, তখন ড্যানিয়েল তাকে বলে আমি মোটেও আমার জীবন নিয়ে খুশি না। সে তখন অ্যাড্রিয়ালকে একটা আয়নার সামনে নিয়ে গিয়ে বলে দেখো আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা সুপারম্যান, কিন্তু আমাদের আর্থিক অবস্থা রাস্তার ভিখারি চাইতেও খারাপ। কি লাভ এমন লোক দেখানো বডি দিয়ে? সে বডি ইউজ করে যদি আমরা টাকায় না ইনকাম করতে পারি। এইসব কথা বলে ড্যানিয়েল অ্যাড্রিয়ালের ভিতরে থাকা অ্যানিমেলকে জাগিয়ে দেয়। অ্যাড্রিয়াল তখন জুড়ে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কি লাভ এমন বডি দিয়ে যে বডি থাকার পর আমরা ভিখারির জীবন যাপন করছি। সো যাই হোক, এরপরের সিনেমা দেখতে পাই ড্যানিয়েল একজন মোটিভেশনাল স্পিকারের শোতে যায়। এই মোটিভেশনাল স্পিকার তখন সবাইকে বলছিল পৃথিবীতে 2 ধরনের মানুষ
আছে। এক ধরনের মানুষ আছে যারা ভিতর ডিম, তারা রিস্ক নিতে ভয় পায়। আরেক ধরনের মানুষ আছে তারা অনেক সাহসী, তারা যে কোনো পরিস্থিতিতে পিছু হটে না। এই কথা বলে সে লোকটি ড্যানিয়েলের কাছে জানতে চায় তুমি কোন ধরনের লোক সেটা সবাইকে বলো। ড্যানিয়েল তখন অনেক জোরে জোরে সবাইকে বলে আমি অনেক সাহসী লোক, আমি কোনো ডিসিশন নেওয়ার আগে ভয় পাই না। সো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন সকালে আবারও জিমে ভিক্টর কেশব আসছে। ভিক্টর কেশবকে দেখে হঠাৎ করে ড্যানিয়েলের মাথায় একটি প্ল্যান চলে আসে। ড্যানিয়েল তখন নিজেকে নিজে মনে মনে বলতে থাকে ভয় পেলে চলবে না, বড়লোক হতে চাইলে রিস্ক নিতেই হবে। ড্যানিয়েল আসলে মনে মনে অনেক বড় সড়ো একটি ঝামেলা পাকানোর প্ল্যানিং করছিল। সো যাই হোক, ভিক্টর চলে যাওয়ার পর ড্যানিয়েল গিয়ে অ্যাড্রিয়ানের সাথে দেখা করে। সে অ্যাড্রিয়ালকে বলে চলো আমরা দুজনে মিলে ভিক্টর কেশবকে কিডন্যাপ করি, কারণ কোনো কষ্ট ছাড়াই বড়লোক হতে গেলে আমাদের এইটুকু রিস্ক তো নিতে হবে। ড্যানিয়েলের কথা শোনার পর অ্যাড্রিয়াল প্রথমে রাজি হয় না। সে বলে ধরা খেলে আমাদের ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। কিন্তু কাজটি করার জন্য ড্যানিয়েল যখন অ্যাড্রিয়ালকে অনেক উৎসাহ দেয় তখন অ্যাড্রিয়াল তার অফারে রাজি হয়ে যায়। অ্যাড্রিয়াল রাজি হওয়ার পর ড্যানিয়েল অ্যাড্রিয়ালকে বলে কাজটি কমপ্লিট করতে আমাদের আরেকজন লোক লাগবে। সেদিন রাতে তারা দুজন যখন জিমে কাজ করছিল ঠিক তখনই সেখানে একজন লোক আসে। এই লোকটির নাম হলো পল। পল আসলে সেখানে চাকরি খোঁজার জন্য আসছিল। পল যে কাজ খুঁজছে এটা শোনার পর ড্যানিয়েল তার কাছে যায়। ড্যানিয়েল যখন পলের কাছে জানতে চায় এত ভালো বডি থাকা সত্ত্বেও তুমি এখানে কাজ খুঁজতে কেন আসছো, তখন পল তাকে বলে তুমি বলো একজন দাগি আসামিকে কোনো ভালো কোম্পানি কি জব দিতে চাইবে? সত্যি কথা বলতে কি কয়েক বছর আগে পুলিশ আমাকে ড্রাগ সহ হাতে না হাতে ধরে ফেলেছিল। সেদিন আমার সাথে অনেক কোকেন থাকার কারণে 10 বছরের জেল হয়েছিল। জেলে থাকা অবস্থায় আমি ধীরে ধীরে নিজেকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেখানকার কিছু লোক সবসময় আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করত। এই জন্য আমার যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমি তাদের সবাইকে মেরে ফেলি। যেহেতু আমি তাদেরকে আত্মরক্ষার জন্য মেরেছিলাম তাই আমার নতুন করে কোনো সাজা হয়নি। কিন্তু জেল থেকে আমি ভালো হয়ে বের হওয়ার পরও এরপর আমাকে কেউ চাকরি দিচ্ছে না। সবাই মনে করে আমি এখন দৈনিক মাদক সেবন করি। তার এইসব দুঃখের কথা শোনার পর ড্যানিয়েল তাকে নিয়ে একটি বারে যায়। বারে যাওয়ার পর ড্যানিয়েল যখন পলকে ড্রিঙ্কস অফার করে তখন সে তাকে বলে আমি এখন ড্রিঙ্কস করি না। কিছুক্ষণ বারে ফুর্তি করার পর বাইরে এসে ড্যানিয়েল যখন পলকে তার প্ল্যানের কথা বলে তখন পল ড্যানিয়েলকে সাফ না করে দেয়। সে বলে আমি কোনো কিডন্যাপিং করতে পারবো না, কারণ মাত্র কয়েকদিন আগে আমি জেল খেটে বের হয়েছি, আমি আবারও জেলে যেতে চাই না। এই কথা বলে পল রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপরের সিনেমা দেখতে পাই চিকিৎসা করার জন্য অ্যাড্রিয়াল হসপিটালে আসছে, কারণ বডি বিল্ডিং এর ড্রাগসের ওভারডোজের ফলে জ্যাকের মেশিন এখন আর কাজ করছে না। তার মেশিনের অবস্থা দেখার পর ডক্টর রবিন তার কাছে জানতে চায় আপনি কি দৈনিক আপনার শরীরে বডি বিল্ডিং এর ইনজেকশন পুশ করেন? অ্যাড্রিয়াল তখন তাকে জানায় আমি সব সময় না করলেও প্রতিদিন বিকালে পুশ করি। এই কথা শোনার পর রবিন তাকে বলে আপনি যদি এটা ঠিক করতে চান তাহলে আপনার বিপুল পরিমাণে টাকা খরচ করতে হবে, নয়তো সারা জীবন আফসোস করতে করতে কাটাতে হবে। সো যাই হোক, এরপরের সিনে আমরা পলকে একটি চার্চে দেখতে পাই। জেল থেকে বের হওয়ার পর পল আসলে এই চার্চের একটি ফাদারের সাথে থাকতো। একদিন যখন পল চার্চের ফাদারের সামনে শরবত খাচ্ছিল তখন চার্চের ফাদার তাকে দেখে তাকে বলে তোমার বডি অনেক সুন্দর, তুমি কি আমার সাথে থাকতে চাও? এই কথাটি শোনার পর পল তো তাকে বেধড়ক পিটায়, কারণ একজন চার্চের ফাদার হওয়ার পর ওই হারামজাদা সমকামী। তাকে মেরে রেগে মেগে পল সোজা ড্যানিয়েলকে ফোন করে। ড্যানিয়েল আসার পর পল ড্যানিয়েলকে বলে তোমার অফার আমি রাজি, কিন্তু কোনো খুন খারাপ যাতে না হয়। এই কথা শোনার পর ড্যানিয়েল তাকে বলে চিন্তা করেন আমরা কোনো খুঁই না, টাকাগুলো পাওয়ার পর আমরা তাকে ছেড়ে দিব। সো যাই হোক, তিনজনে মিলে তখন সেখান থেকে সোজা অস্ত্র বিক্রি করা একটি দোকানে চলে যায়। পুলিশ পরিচয়ে তারা সেই দোকান থেকে অনেকগুলো অস্ত্র কিনে বাড়িতে আসার পর ভিক্টর কেশবকে তারা কিভাবে কিডন্যাপ করবে সেই ব্যাপারে প্ল্যানিং করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা কালিটালি মাখিয়ে সেদিন রাতেই তারা ভিক্টর কেশবকে কিডন্যাপ করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিডন্যাপ করতে ভিক্টর কেশবের বাড়িতে যাওয়ার পর তারা দেখতে পায় আজকে ভিক্টর কেশবের বাড়িতে পার্টি চলছে। এটা দেখার পর তারা মিশন অ্যাভয়েড করে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে তারা ভিক্টরকে একটি সুপার শপ থেকে বের হওয়ার সময় কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু গর্দপে অ্যাড্রিয়াল আর পল ভিক্টর কেশব তাদের হাতের কাছে থাকার পরও তারা তাকে খুঁজেই পায় না। তাদের কস্টিউম দেখে ভিক্টর মনে করে এই লোকগুলো হয়তোবা তাকে কিডন্যাপ করার নাটক করছে। এই জন্য ভিক্টর কেশব হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটার জন্য সেদিন রাতে ড্যানিয়েল তো রেগে মেগে একদম ফায়ার। সে অ্যাড্রিয়াল আর পলকে বলে কালকে সকালে যদি তোমরা কোনোভাবে মিস করেছে তাহলে তোমাদের খবর আছে। পরের দিন সকালে তারা আবারও ভিক্টর কেশবকে কিডন্যাপ করার জন্য বেরিয়ে পড়ে। এবার তারা ভিক্টর কেশবকে কিডন্যাপ করতে সোজা ভিক্টর কেশবের ফ্যাক্টরির সামনে চলে যায়। ভিক্টর ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরই পল একটি ইলেকট্রিক গান নিয়ে সোজা ভিক্টর কেশবের মাথায় মারে। ভিক্টর সেন্সলেস হয়ে যাওয়ার পর তারা সেখান থেকে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। মারতে মারতে তারা ভিক্টর কেশবকে বলে বাড়িতে ফোন করে বলো সবাই যেন বাড়ি থেকে 2-3 মাসের জন্য দূরে চলে যায়। অনেক মার খাওয়ার পর ভিক্টর কেশব তার ওয়াইফকে ফোন করে বলে 3 মাসের জন্য তার বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য।
তাকে দিয়ে বাড়ি খালি করানোর পর ড্যানিয়েল ভিক্টরকে সবকে একটি গুডাউনে নিয়ে বেঁধে ফেলে। চেয়ারের সাথে বাঁধার পর নিজের গলার ভয়েস চেঞ্জ করে ড্যানিয়েল যখন ভিক্টরকে সবকে বলছিল বাঁচতে চাইলে নিজের সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও, তখন হঠাৎ করে ভিক্টরকে সব তাকে যা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চোখ বাঁধা অবস্থা থাকার পরে ভিক্টর ড্যানিয়েলকে বলে, তোমরা কি মনে করো শুধুমাত্র বডি বিল্ডিং করলে সবকিছুই হয়ে যায়? তুমি বলবে আর আমার মাথার গাম পায়ে ফেলা কষ্টের টাকাগুলো তোমার নামে লিখে দেবো, এটা কি সম্ভব? নাটক করার দরকার নেই, তুমি যে আমার জিম ট্রেনার ড্যানিয়েল, আমি সেটা অনেক আগেই বুঝতে পেরে গেছি। ড্যানিয়েল আসলে এটা কোনোভাবে আশা করেনি, তাকে চিনে ফেলার কারণে সবকিছুই ঝামেলা পাকিয়ে গেছে। এই জন্য ড্যানিয়েল সবাইকে ডেকে এনে বলে এখন তো সবকিছু ঝামেলা পাকিয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব তার সব টাকা পয়সা আমাদের নামে করে তাকে মেরে ফেলতে হবে। কিডন্যাপিং থেকে যে ব্যাপারটা মার্ডার পর্যন্ত পৌঁছে গেছে এটা জানার পর তো এড্রিয়াল আর পল অনেক ঘাবড়ে যায়, কিন্তু তাদের হাতে তখন ড্যানিয়েলের কথা মতো কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদেরকে এই কথা বলে ড্যানিয়েল তাদেরকে বলে, তোমরা এখানে থাকো, আমি আমার অফিসে যাই, নয়তোবা সবাই আমাকে সন্দেহ করবে। ড্যানিয়েল অফিসে যাওয়ার পর পল শুনতে পায় ভিক্টর পানি খাওয়ার জন্য চিৎকার করছে। পল যখন ভিক্টরকে পানি খাওয়াতে চায় তখন ভিক্টর পলের সাথে গল্প শুরু করে দেয়। ভিক্টর পলের সাথে কিছুক্ষণ ধর্ম নিয়ে গল্প করে, কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের দুইজনের ভিতর ভালো বন্ধুত্বের সৃষ্টি হতে থাকে। এদিকে ড্যানিয়েল অফিস থেকে ফেরার সময় সব সম্পত্তি তাদের নামে করে নেওয়ার জন্য দলিল তৈরি করে নিয়ে আসে। দলিল নিয়ে আসার পর ড্যানিয়েল যখন ভিক্টরকে বলে এখানে সিগনেচার করো, তখন ভিক্টর কোনোভাবে সেখানে সই করে না। এই জন্য তারা সবাই মিলে তখন ভিক্টরকে বেধড়ক পিটায়। অনেক মারধর করার পর সেদিন ভিক্টর কোনোভাবে সই করে না। বেশি মারলে মারা যাবে, এর জন্য তারা ভিক্টরকে কয়েকদিনের জন্য রেস্টে থাকতে দেয়। রেস্টে থাকা অবস্থায় ড্যানিয়েলের অবর্তমানে ভিক্টর আবারও পলের সাথে গল্প করছিল। গল্প করতে করতে হঠাৎ করে ভিক্টর পলের চোখে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পল তখন রেগে মেগে ভিক্টরের মাথায় এমন জোরে এক ঘুষি মারে, এর ফলে সে একদম সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা সবাই মিলে ভিক্টরকে আবারও পিটাতে শুরু করে। তিনজনে মিলে তারা নানানভাবে ভিক্টরকে 3rd ডিগ্রি টর্চার করছিল। অনেক মার খেতে খেতে এক পর্যায়ে ভিক্টরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে তখন সাইন করতে বাধ্য হয়। ভিক্টরের কাছ থেকে সাইন নিয়ে পল যখন দলিলকে একজন উকিলের কাছে নিয়ে যায় তখন উকিল তাকে জানায় সবই ঠিক আছে, সিগনেচারও ঠিক আছে, কিন্তু ঝামেলা হলো একটি, যেহেতু তোমার আর ভিক্টর কেশপের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তার ভিক্টর কেশপকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সাইন করতে হবে, নয়তো তোমার এই দলিল টিকবে না। কারণ এখনকার সময় একজন আরেকজনকে জোর করে কিংবা আরেকজনের সই কপি করে জাল দলিল তৈরি করে নিয়ে আসে। এই কথা শোনার পর ড্যানিয়েল তাকে বলে আমি এখন ম্যাজিস্ট্রেট কোথায় পাবো? উকিল তখন তাকে জানায় কেন তুমি জানো না, তুমি যার জিমে কাজ করো সেই তো একজন ম্যাজিস্ট্রেট, তার বসই যে একজন ম্যাজিস্ট্রেট। এই কথা শোনার পর ড্যানিয়েল সোজা তার বসের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর ড্যানিয়েল তার বসকে বলে ভিক্টর কেশপ তার সব জায়গা সম্পত্তি আমার নামে লিখে দেশে সন্ন্যাসী হয়ে যাবে। এই কথা শোনার পর তার বস বলে তার কথা বিশ্বাস করে না, কারণ সে জানতো ড্যানিয়েল আসলে কতটা হারামি মানুষ। ড্যানিয়েল যখন বুঝতে পারে সে এইভাবে মানবে না তখন ড্যানিয়েল তাকে লোভ দেখায়। ড্যানিয়েল বলে তুমি যদি আমাকে এই দলিলটি তৈরি করতে হেল্প করো তাহলে আমি তোমার কোম্পানিকে স্পন্সর করব। এই কথা শোনার পর টাকার লোভে পড়ে তখন ড্যানিয়েলের বস ড্যানিয়েলের অফারে রাজি হয়ে যায়। তার বস দলিলে স্ট্যাম্প মারার পর তো ড্যানিয়েল খুশিতে একদম আত্মহারা। জায়গা সম্পত্তি তাদের তিনজনের নামে ভাগাভাগি করার পর ড্যানিয়েল সোজা পলের সাথে গিয়ে দেখা করে। সে পলকে বলে ভিক্টর এখন আমাদের আর কোনো কাজে লাগবে না, উল্টো সে আমাদের আরো ঝামেলায় ফেলবে, এই জন্য তাকে মেরে ফেলতে হবে। এই কথা শোনার পর তো পল সাফ না করে দেয়। সে বলে আমি কোনো মার্ডারার্স না, আমি কাউকে মারতে পারবো না। কিন্তু ড্যানিয়েল ছিল নাছোড়বান্দা, সে পলকে বলে তুমি যদি এই কাজটি না করো তাহলে তোমার ভাগের টাকা তুমি পাবে না। এই কথা শোনার পর বাধ্য হয়ে তখন পলে ড্যানিয়েলের কথায় রাজি হতে হয়। প্ল্যান অনুযায়ী পল ভিক্টরকে প্রচুর পরিমাণে মদ পান করায়। এরপর ড্যানিয়েল পল আর এড্রিয়ালকে গাড়ি থেকে নামিয়ে ভিক্টরকে ড্রাইভিং সিটে বসায়। তাকে ড্রাইভিং সিটে বসিয়ে ড্যানিয়েল গাড়িটিকে অনেক জোরে চালাতে শুরু করে। গাড়িটিকে ফুল স্পিডে নিয়ে গিয়ে ড্যানিয়েল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এর ফলে ভিক্টরের গাড়িটি সোজা গিয়ে একটি দাঁড়িয়ে থাকা রাস্তা মেরামত করার গাড়িতে হিট করে। দূর থেকে গাড়ির অবস্থা দেখার পর তারা মনে মনে ভাবতে থাকে ভিক্টর হয়তোবা মারা গেছে, এই জন্য তারা আনন্দে তো একদম আত্মহারা। কিন্তু কিছুক্ষণ পরই তারা বুঝতে পারে হারামি ভিক্টর আসলে কই মাছের জান। ভিক্টর যেখানে জীবিত আছে সেটা দেখার পর ড্যানিয়েল রেগে মেগে সেই গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পর তারা ভাবতে থাকে ফাইনালি এইবার হয়তোবা ভিক্টর মারা গেছে। কিন্তু এর কিছুক্ষণ পর তারা দেখতে পায় ভিক্টর আসলে গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা দেখার পর ড্যানিয়েলের মাথার রক্ত তো একদম গরম হয়ে যায়। সে পলকে বলে শালার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ড্যানিয়েলের কথা মতো পল তখন ভিক্টরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গাড়ির চাকা নিচে পড়ে ভিক্টরের ফেস তখন একদম থেতলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে পুলিশ চলে আসে। কথায় আছে না রাখে আল্লাহ মারে কে, এই কথাটি আসলে এই মুভিতে একদম বাস্তব প্রমাণিত হয়েছে। কারণ এত কিছু হওয়ার পরে ভিক্টর তখনও জীবিত ছিল। জ্ঞান ফিরার পর ভিক্টর যখন পুলিশকে বলে তিনজন বডি বিল্ডার তাকে মারার চেষ্টা করেছে তখন পুলিশ তার কথায় বিশ্বাস করে না। পুলিশ তাকে বলে সময় থাকতে ভালো হয়ে যান, আপনি অতিরিক্ত নেশা করার কারণে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছেন। পুলিশে যখন ভিক্টরকে মাতাল ভেবে চলে যায় তখন ভিক্টর অনেক টেনশনে পড়ে যায়। সে কি করবে এটা যখন বুঝে উঠতে পারছিল না, হঠাৎ করে ঠিক তখনই তার একটি পত্রিকার দিকে নজর পড়ে। সেই পত্রিকাতে আসলে অনেক ভালো একজন ডিটেকটিভের অ্যাড দেওয়া হয়েছিল। ফোন করার পর ভিক্টর যখন ডিটেকটিভ এডকে সবকিছু
সবকিছু খুলে বলে তখন ডিটেকটিভ এরিক তাকে বলে, আপনার কথা যদি সত্যি হয় 3জন বডি বিল্ডার আপনাকে সত্যি সত্যি যদি মারতে চায় তাহলে আমার মতে আপনার হসপিটাল থেকে এক্ষুনি বের হয়ে যাওয়া উচিত, কারণ যে কোনো সময় বডি বিল্ডার গুলো আবার আপনাকে মারার চেষ্টা করতে পারে। এরপরের সিনে আমরা দেখতে পাই ভিক্টর যে বেঁচে আছে এটা জানার পর সত্যি সত্যি তারা 3জন ভিক্টরকে মারার জন্য সেই হসপিটালে চলে আসছে। ভিক্টরকে খুঁজতে খুঁজতে তারা 3জন যখন ভিক্টরের কেবিনে আসে তখন তারা জানতে পারে ভিক্টর আগে সেখান থেকে পালিয়ে গেছে। তারা 3জন আসলে সেখানে ডক্টর সেজে গিয়েছিল, এই জন্য তাদেরকে সত্যিকার ডক্টর ভেবে সেই লোকটি তাদেরকে বলে ওই লোকটি হয়তো পাগল টাগল হবে, কারণ সে সবাইকে বলে বেড়াচ্ছিল 3জন বডি বিল্ডার তাকে মারার চেষ্টা করছে। পুলিশকেও যখন সে একই কথা বলে তখন পুলিশ তাকে মাতাল ভেবে তার কথায় বিশ্বাস করে না। এইসব কথা শোনার পর তো ড্যানিয়েল, পল আর এড্রিয়াল হাসতে হাসতে একদম শেষ। তারা তখন একজন আরেকজনকে বলছিল এই পৃথিবীতে সত্যি কথার বাদ নেই। সো যাই হোক, ভিক্টরের টাকা পয়সা সমান সমান ভাগ করে তারা 3জন তো একদম এনজয় শুরু করে দেয়। ড্যানিয়েল তার ভাগের টাকার পরিবর্তে সে ভিক্টরের বাড়িকে নিজের নামে করে নেয়। আর এত টাকা পাওয়ার পরে এড্রিয়াল সবার আগে তার মেশিনটি ঠিক করে। মেশিন ঠিক করে এড্রিয়াল সেই ডক্টরের সাথে রাসলীলা শুরু করে দেয়। আর অন্যদিকে পল এতগুলো টাকা একসাথে পেয়ে সে আবারও মাদক আসক্ত হয়ে যায়। তারা 3জন যখন তাদের নতুন লাইফ এনজয় করছিল, অন্যদিকে ভিক্টর তখন একটি বস্তিতে লুকিয়েছিল। ভিক্টরকে খুঁজতে খুঁজতে কয়েকদিন পর বস্তিতে ডিটেকটিভ এড চলে আসে। ভিক্টর যখন এডের কাছে জানতে চাই তুমি আমাকে খুঁজে কিভাবে বের করলে, তখন এড তাকে বলে ভুলে যেও না আমি একজন ডিটেকটিভ, আমি সবকিছুই খুঁজে বের করতে পারি। এই কথা শোনার পর ভিক্টর কাঁদতে কাঁদতে এডকে বলে প্লিজ আমাকে হেল্প করো, ওই হারামিগুলো আমার টাকা দিয়ে এনজয় করছে। এই কথা শোনার পর এড তাকে বলে আমি 100% তোমাকে হেল্প করব, কিন্তু ঘটনা সত্যি হতে হবে। বাই চান্স তুমি যদি আমাকে মিথ্যা কথা বলে কনফিউজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ডিটেকটিভ এড যখন কেসটিকে তদন্ত করছিল, আর অন্যদিকে তারা 3জন তখন সুপার কারটার কিনে ভিক্টরের টাকা একদম মজ মাস্তি করছিল। এইভাবে মজ মাস্তি করতে করতে কয়েকদিন পরই পলের সব টাকা শেষ হয়ে যায়। নেশা করার মতো পলের কাছে যখন আর কোনো টাকা নেই তখন পল অন্য আরেকটি কিডন্যাপ করার প্ল্যান করতে থাকে। আর অন্যদিকে তদন্ত করতে গিয়ে এড একটি লিগ্যাল দলিল খুঁজে পায়। এড তখন ভিক্টরকে দলিলটি দেখিয়ে বলে তুমি নিজের ইচ্ছায় তোমার সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছ। এই কথা শোনার পর ভিক্টর এডকে বলে তোমাকে যদি 3জন মিলে মারে আর তোমাকে বলে এখানে সাইন করতে তখন তুমি কি করবে। সে আরো বলে হারামিগুলো আমাকে ওই জিম থেকে অনেকদিন ধরে ফলো করছিল। জিমের কথা শোনার পর এডির মাথায় একটি আইডিয়া আসে। এডি তখন একজন বৃদ্ধ বডি বিল্ডার সেজে সোজা ড্যানিয়েলের জিমে চলে যায়। সেখানে যাওয়ার পর সে ড্যানিয়েলকে ভিক্টরের মতো একই কথা বলতে থাকে। সে ভিক্টরকে বলে পাশের শহরে আমার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে, আমার টাকা পয়সার কোনো শেষ নেই। এইভাবে সে আর অনেক কথা বলে সে ড্যানিয়েলকে লুবে ফেলার চেষ্টা করতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই টাকা শেষ হয়ে যাওয়ার কারণে পল একটি পাগলামি করে বসে। পল আসলে ব্যাংকে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশদের উপর আক্রমণ করে বসে। সে যখন টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছিল শত শত পুলিশ তাকে মারার জন্য তাকে ধাওয়া করতে থাকে। পুলিশরা তখন পল লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়ছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য পল সোজা সমুদ্রে চাপ দেয়, কিন্তু এরপরও শেষ রক্ষা হয় না। পুলিশরা যখন তাকে লক্ষ্য করে গুলি করে তখন একটি গুলি এসে তার পায়ে লাগে। আহত অবস্থায় তখন পল দৌড়ে অ্যাড্রিয়ানের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর পল দেখতে পায় অ্যাড্রিয়ান আসলে তার ডক্টরকে বিয়ে করে ফেলছে। বিয়ের অনুষ্ঠানে পলকে এই অবস্থা দেখে অ্যাড্রিয়ান আর ড্যানিয়েল দৌড়ে পলের কাছে আসে। ড্যানিয়েল যখন জানতে পারে মাত্র কয়েকদিনের মধ্যে পল তার সব টাকা শেষ করে ফেলেছে তখন তো সে রেগে মেগে একদম ফায়ার হয়ে যায়। সে বলে 2-3 দিনের ভিতরে তুমি তোমার সব টাকা শেষ করে এখন ব্যাংক ডাকাতি করতে গেছো তাই না। অনেক বকা খাওয়ার পর ড্যানিয়েল যখন পলকে বলে চলো আমরা নতুন আরেকটি কিডন্যাপ করি, এই কথা শোনার পর তো ড্যানিয়েল আরো রেগে যায়। সে বলে এমনিতে এক ঝামেলা শেষ হয়নি, তার উপর তুমি আরেকটি কিডন্যাপের কথা বলছো, তোমার কি মাথাটা ঠিক আছে। তারা যখন এই ব্যাপার আলোচনা করছিল ঠিক তখন একটি ল্যান্ডলাইন থেকে ভিক্টর তাদেরকে ফোন করে। ফোন করার পর ভিক্টর তাদেরকে বলে আমি তোমাদেরকে দেখে নেব, তোমাদেরকে ধরার জন্য আমি একজন ডিটেকটিভ হায়ার করেছি। এই কথা বলে ভিক্টর যখন ফোন রেখে দেয় তখন তারা সাথে সাথে সে ল্যান্ডলাইনে আবারও কল ব্যাক করে। ল্যান্ডলাইনের দোকানের মালিক থেকে তারা সেই জায়গার লোকেশন নিয়ে সোজা সেই জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় ভয় পেয়ে ভিক্টর আগে সেখান থেকে পালিয়ে গেছে। ড্যানিয়েল যখন হোটেলের মালিককে উল্টাপাল্টা বুঝিয়ে রুমটি কার নামে বুক করা আছে এটা দেখতে যায় তখন সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় রুমটি আসলে তার জিমে আসা সে বৃদ্ধ লোকের নামে বুক করা। এটা দেখার পরে ড্যানিয়েল বুঝতে পারে ওই বৃদ্ধ লোকটি আসলে ডিটেকটিভ। এই জন্য তারা 3জন তখন ডিটেকটিভকে শিক্ষা দিতে সোজা তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে আসলে অলরেডি অনেক পুলিশ মজুদ আছে। এই জন্য তারা এডিকে না মেরে সেখান থেকে পালিয়ে আসে। সো যাই হোক, সেদিন রাতে ড্যানিয়েল সবাইকে ফোন করে বলে চলো আমরা কালকে গিয়ে আরেকটি কিডন্যাপ করি। প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে তারা সেই শহরে অনেক বড় একজন বিজনেসম্যানের বাড়িতে চলে যায়। বিজনেসম্যানের সাথে দেখা করে তারা বিজনেসম্যানকে বলে আমাদের কাছে একটি নতুন বিজনেসের আইডিয়া আছে, আমাদের কাছে টাকা পয়সা সবই আছে, আমাদের শুধু আপনার মতো একজন অভিজ্ঞ লোকের দরকার। আমরা ইন্ডিয়াতে নতুন একটি সিম লঞ্চ করতে চলেছি, আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান তাহলে চলুন আমাদের রেস্ট হাউসে গিয়ে এই ব্যাপারে আরো কথা বলা যাক। তাদের 3জনের অফারটি ইন্টারেস্টিং লাগার কারণে সেই বিজনেসম্যান তাদের সাথে কথা বলার জন্য এডওয়ার্ডের বাড়িতে আসে। সেখানে আসার পর পার্সোনাল কথার নাম করে ড্যানিয়েল সেই লোকটিকে একটি রুমে ডেকে নিয়ে
যায়। সেখানে যাওয়ার পর ড্যানিয়েল সেই বিজনেসম্যানকে বলে, তোমার যা যা আছে সবকিছু আমাদের নামে লিখে দিতে হবে, নয়তোবা আমরা তোমাদেরকে মেরে ফেলবো। এই কথা শোনার পর সেই বিজনেসম্যানটি ড্যানিয়েলের সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ড্যানিয়েল রেগে গিয়ে সেই বিজনেসম্যানকে মেরে ফেলে। পাশের রুম থেকে যখন সেই বিজনেসম্যানের গার্লফ্রেন্ড চিৎকার শুনে তখন সে দৌড়ে সেখানে চলে আসে। সেখানে আসার পর সে যখন দেখতে পায় ড্যানিয়েল তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে তখন সে ড্যানিয়েলকে গুলি করে। আর এটা দেখার পর অ্যাড্রিন সেই মহিলাটির শরীরে ঘোড়ার ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। ঘোড়ার ইঞ্জেকশন লাগানোর পর তারা সেই মেয়েটিকে মারতে মারতে সেই বিজনেসম্যানের বাড়ির লকারের পাসওয়ার্ড জানতে চায়। মার খেতে খেতে মেয়েটি এক পর্যায়ে লকারের পাসওয়ার্ড তাদেরকে বলে দেয়। পাসওয়ার্ডটি পাওয়ার পরে ড্যানিয়েল আর পল সোজা সেই বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা ওই পাসওয়ার্ড দিয়ে সেই বিজনেসম্যানের লকারটি খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু অনেকবার চেষ্টা করার পর যখন লকারটি ওপেন হচ্ছিল না তখন ড্যানিয়েল অ্যাড্রিয়ালকে ফোন করে সে অ্যাড্রিয়ালকে বলে, মেয়েটি আমাদের ভুল পাসওয়ার্ড দিয়েছে, তার মুখ থেকে পাসওয়ার্ডটি বের করো। এই কথা শোনার পর অ্যাড্রিয়াল যখন মেয়েটিকে মারতে মারতে তার কাছে পাসওয়ার্ড জানতে চায় তখন সে বুঝতে পারে মেয়েটি আসলে মার খেতে খেতে মারা গেছে। পাসওয়ার্ড না বলে মেয়েটিও যে মারা গেছে এই কথা শোনার পর ড্যানিয়েল সেই বিজনেসম্যানের ফেরারি গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। অ্যাড্রিয়ালের বাড়িতে আসার পর তারা ডেড বডিগুলোকে একটি গাড়িতে করে সেখান থেকে দূরের একটি গোডাউনে নিয়ে যায়। ডেড বডিগুলোকে টুকরো টুকরো করার জন্য তারা আসলে সুপার শপ থেকে চেইনসো মেশিন কেনার জন্য গিয়েছিল। মেশিন কিনে নিয়ে আসার পর অ্যাড্রিয়াল আর ড্যানিয়েল মিলে যখন বডিগুলোকে খন্ড খন্ড করছিল এগুলো দেখার পর পল সেখান থেকে পালিয়ে যায়, কারণ এই পল আসলে একজন ভীতু টাইপের লোক ছিল। তাদের দুজনকে রেখে পল পালিয়ে গেল। তারা দুইজনে সেই ডেড বডিগুলোকে একটি ড্রামের ভিতরে ভরে একটি নদীতে ফেলে দেয়। অন্যদিকে পুলিশ এই দুইজন লোকের মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে দেখতে পায় এই তিনজন বডি বিল্ডারই মূলত এই কেসের সাথে জড়িত। তখন তারা বুঝতে পারে ভিক্টর আসলে তাদেরকে সত্যি কথাই বলেছিল, কিন্তু তারা কেউ ভিক্টরের কথায় বিশ্বাসই করেনি। এই জন্য তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাদের তিনজনকে ধরার জন্য তিনটি গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথমে তারা অ্যাড্রিয়ালের বাড়ি থেকে ধরে ফেলে। এরপর তারা পলকে পাশের একটি চার্চ থেকে ধরে। আর এরপরের সিনে আমাদের মুভির প্রথমে শুরু হওয়া সেই সিনে নিয়ে যাওয়া হয়। পুলিশ তখন ড্যানিয়েলকে ধরার জন্য তার পিছনে পাগলা কুত্তার মতো লেগেছিল। সো অনেক ধাওয়া চেজিং করার পর ফাইনালি পুলিশ ড্যানিয়েলকে ধরতে সক্ষম হয়। তাদেরকে ধরার কিছুদিন পর পুলিশ এই ডেড বডিগুলোকে খুঁজে বের করে ফেলে। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত তাদের তিনজনকে দোষী সাব্যস্ত করে। দুইটি মার্ডার, কিডন্যাপিং, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য তাদের তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর কয়েক মাস পর একে একে তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।